রেডিও চিলমারি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে চরের মানুষের জীবন যাপন নিয়ে সাজানো ম্যাগাজিন অনুষ্ঠান জীবন ও জীবিকা। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন পলাশ মাহমুদ, উপস্থাপনা পলাশ মাহমুদ ও ফারজিনা হাফিজ। প্রিয় শ্রোতা, শুরু করছি ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় চরের মানুষের জীবনযাপন নিয়ে সাজানো বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবন ও জীবিকা। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে কমিউনিটি রেডিও রেডিও চিলমারি। শ্রোতা বন্ধুরা, এই চরাঞ্চলের মানুষগুলো উন্নয়ন এবং আধুনিকতার ছোঁয়া থেকে বিচ্ছিন্ন। একই দেশের, একই জেলার, একই উপজেলার, একই ইউনিয়নের বাসিন্দা হয়েও তারা যেন বিচ্ছিন্ন। তাদের জীবন প্রবাহ পর্যালোচনা এবং বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা বিচ্ছিন্ন কোনো দূর দেশের বাসিন্দা। সমতল ভূমির বাসিন্দাদের সাথে চরের বাসিন্দাদের জীবন জীবিকায়, দুঃখ বেদনায়, আনন্দ উৎসবে বেশিরভাগ ক্ষেত্রেই মিল খুঁজে পাওয়া যায় না। তাদের মৌলিক অধিকারের অনেক কিছু থেকেই তারা বিচ্ছিন্ন। তবুও থেমে নেই তাদের জীবনযাপন। নদীর কুল ভাঙ্গা গড়ার সাথে সাথে তাদের জীবনেরও ছন্দপতন ঘটে থাকে। নতুন ছন্দে জীবনকে গড়ার আশায় আবারও বাঁধে ঘর, বাঁধে স্বপ্ন, বয়ে নিয়ে চলে তাদের জীবন তরী। এই জীবন চলার পথে তারা নানা সমস্যায় জর্জরিত। সমস্যাকে পিছনে ফেলে চরাঞ্চলের মানুষগুলো অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করার লক্ষ্যে নারী পুরুষ নির্বিশেষে কাজ করে মাঠে। ফলিয়ে থাকেন সোনালী ফসল। এই সোনালী ফসল ফলিয়ে তারা দেশকে খাদ্য জুগিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন দেশকে নিরবিচ্ছিন্ন সেবা। বিনিময়ে তারা কতটুকু পাচ্ছেন? শ্রোতা বন্ধুরা, চলুন শুনি অধিকার বঞ্চিত এমনই চরবাসীদের জীবন কথা। আমি এখানে বাদাম তোলার কাজ করছি। আমার বাড়ি পূর্ব নাটারকান্দি, গয়লাপাড়া, অষ্টমীর চর। আমরা এই বাদামটা বুনছি কিছু 2 টাকা লাভের জন্য, যেন এই বাদামটা বিক্রি করে কিছু আমরা খেতে পারার জন্য দিনমজুরের কাছে যাই নাই, যে আমার এইটুক জায়গা যদি আমি কিছু বুনতে পারি, যদি কিছু বিক্রি করতে পারি, তাহলে আমার 2 টাকা আয় হবে। নিজের কাজ নিজেই করতেছি। বাধা আছে, আমাদের গ্রামে ময় মুরব্বী আছে, তাদের সাথে দেখে উনি ফিরতে হয়। যেমন মেয়ে লোক, আমরা নারী হিসেবে আমাদের পর্দায় থাকা উচিত, কারণ আমরা তো পর্দায় থাকতে পারি না। যেমন আমরা গরিব হিসেবে আমাদের শ্রম করে খেতে হয়, কাজ করে খেতে হয়, তাই আমরা খেতে খামারে কাজ করে খাই। পুরুষের পাশাপাশি নারীরাও ভাগ্যের উন্নয়নের লক্ষ্যে লড়ে যাচ্ছে সমান তালে। শুধু মাঠে কাজ করেই থেমে নেই চরের নারীরা। তারা তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। আর তাদের এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নদী অববাহিকায় অর্থাৎ যমুনা, ব্রহ্মপুত্র এবং পদ্মা নদীর অববাহিকায় অবস্থিত চরাঞ্চলগুলোতে সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাস্তবায়ন করছে চর জীবিকায়ন কর্মসূচি CLP নামে একটি কার্যক্রম। 2004 সাল থেকে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রকল্প অতি দরিদ্রের আয় বৃদ্ধিতে কাজ করছে। প্রায় 10 লক্ষ সুবিধাভোগী এতে সরাসরি উপকৃত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এই চরাঞ্চলের মানুষগুলোর বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারপরেও তাদের জীবনকে এগিয়ে নিতে হয় সামনের দিকে, বাঁচতে হয় জীবন যুদ্ধে, জীবনের সঙ্গে যুদ্ধ করে। তাদের এই আয় বৃদ্ধি কর্মকাণ্ড নিয়ে এবারের প্রতিবেদন। তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি ঘটিয়ে থাকে। তারপরও চরাঞ্চলগুলোতে বিভিন্ন সহযোগী উন্নয়ন সংস্থার কল্যাণে তারা এই প্রশিক্ষণ পেয়ে থাকেন আয় বৃদ্ধি কর্মকাণ্ডের উপর। আমরা এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পাচ্ছি। সেখানে গিয়ে চলুন কথা বলি তাদের সঙ্গে, শুনি তারা কিভাবে তাদের আয় বৃদ্ধি কর্মকাণ্ড সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং সেটি বাস্তবে রূপান্তরিত করে থাকেন এবং এর মাধ্যমে তাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কিংবা তাদের নিজ জীবনের উন্নয়ন ঘটিয়ে থাকেন। আমরা প্রথমেই একজন প্রশিক্ষকের সঙ্গেই কথা বলি। আপনারা এখানে কিভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন কিংবা কিসের উদ্যোগে, কোন পদ্ধতিতে এখানে প্রশিক্ষণ দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার মোহাম্মদ আদনান
এইচ কামাল। আমি এখানে আরডিআরএস বাংলাদেশে এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা নাম হচ্ছে মিল্ক মার্কেট ডেভেলপমেন্ট প্রজেক্ট। এর মাধ্যমে যাদের গাভী আছে, দুগ্ধবতী গাভী অথবা প্রেগনেন্ট বা গর্ভবতী গাভী যাদের রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং কিছু কৌশল শিখিয়ে যাতে কম খরচে তাদের উৎপাদনটা বৃদ্ধি পায়, দুগ্ধ উৎপাদনটা বেশি করা যায়, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, এবং এটার মাধ্যমে যাতে তারা তাদের আয়, যেটা এখন যেরকম ইনকাম হচ্ছে দৈনিক, তার চেয়ে যাতে তারা আর একটু বেশি ইনকাম করতে পারে, এবং এর মাধ্যমে তাদের আয়ের যেই লেভেলটা আছে বা আয়ের সীমা, এটাকে যাতে আরেকটু বাড়িয়ে নিতে পারে, আর যাতে আরেকটু সচ্ছলভাবে আরেকটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। এইটাই আমাদের মূলত উদ্দেশ্য। এরই প্রেক্ষিতে আমরা আজকে মানে সুস্থ এবং অসুস্থ গরু গাভী কিভাবে চিহ্নিত করা যায় এটা একটা অংশ, অনেক সিরিজ অফ প্রশিক্ষণের অংশ, অনেক দীর্ঘমেয়াদী কাজের এটা একটা অংশ। আপনারা নিয়মিতভাবে করে থাকেন? জি, এটা আমাদের প্রায় সপ্তাহে মাসে হয়, প্রত্যেক সপ্তাহেই হয় এটা। আচ্ছা, আমরা কয়েকজন প্রশিক্ষণার্থীর সঙ্গে কথা বলি, যারা এই প্রশিক্ষণ নিচ্ছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা এই যে কি প্রশিক্ষণ নিচ্ছেন? গাভী গরু, বিয়াইনা গরু। আচ্ছা, আমরা জানতে পারলাম যে গাভীর দুধ উৎপাদন ব্যবস্থা কিংবা যাতে করে গাভীর থেকে বেশি দুধ পাওয়া যায় এরকম প্রশিক্ষণ আপনারা নিয়ে থাকেন, এবং এই বেশি বৃদ্ধিকরণের মাধ্যমে আপনারা বিক্রির মাধ্যমে বিভিন্নভাবে আপনাদের সামাজিক উন্নয়ন ঘটিয়ে থাকেন। তা আপনার কয়েকটা গাভী রয়েছে? একটা গাভী আমার। দুধ দেয়? দুধ দেয় 1.5 কেজি। কি করেন সেগুলো? বাজারে দেই, তারপরে বাড়িতে খাই। আচ্ছা, সেই বাজার থেকে কি টাকা পান? কত করে টাকা পান? 60 টাকা 70 টাকা, বাজার যা তাই। কি করেন সেই টাকা দিয়ে? কি করেন? গরুর পুষ্টি কিনি, পোলাপান পরাই, খাতা কিনি, কলম কিনি, কাপড় চোপড় দেওয়া নাগে, নিজে গরু তো কিছু কিছু জড়ো করে খাওয়া নাগে। এখান থেকে তো অনেক উন্নতি হচ্ছে, এখান থেকে পাচ্ছেন, আপনার সংসারে আয় বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আয় চলছে। মন কেন এই গাভী না পানাইলে তো মন কেন আরো ঋণ করা লাগতো, আরো ঋণ করা লাগতো। হ্যাঁ। আরেকজনের সঙ্গে কথা বলি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ মমিনা খাতুন। আপনার গাভী রয়েছে? হ্যাঁ। কয়টা? একটা। দুধ দেয়? দুধ দেয় 2 কেজি করে। কি করেন সেগুলা? বাজারে দেয় বিক্রি করে পোলাহানের লেখাপড়া, খাতা কলম, প্রাইভেট পড়াই, আবার গরুর নিকে পুষ্টি খিলাই, আর বাড়ির খরচ মরচ করি। আপনারা এই যে গরু পালনের পাশাপাশি হাঁস মুরগি পালেন না? হ্যাঁ, পালি, হাঁস মুরগি পালি। বেড়ামে ছাব 2টা হাঁস আছে। আচ্ছা, বেড়ামে সব শেষ করে ফেলছে? হ্যাঁ, অসুখে সব শেষ করে ফেলেছে। এই বিষয়ে কোথাও প্রশিক্ষণ পান না আপনারা? না। আপনার হাঁস চড়াই আছে? মুরগি আছে 9টা। সেগুলো কি আপনারা সেখান থেকে কি ডিম দেয় না? ডিম পারতেছে একটাই। কি সেগুলো কি করেন? খাই, বাচ্চা কাচ্চারে খাওয়াই। এগুলা দিয়ে কি আপনাদের পরিবারে কিংবা সংসারে উন্নতি? বেশি, এই যে কদিন আগে 1000 টাকা আসবেছিলাম। সেই টাকা দিয়ে কি করবেন? চেয়ার টেবিল আনছি ভাই। চেয়ার টেবিল আনছেন? চেয়ার টেবিল আনছি সেই টাকা দিয়ে? হ্যাঁ। চরাঞ্চলের এই মানুষগুলোর দুঃখ দুর্দশার অন্ত নেই। শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রেও তাদের ভোগান্তি চরমে। চলার পথে মনে করেন যে আমরা একটা ভালো মন্দ জিনিস খাইতে গেলি, কি গরুর মাংস, কি খাসির মাংস, মুরগি এনে খাইতে গেলি চিলমারি জোর গাছা থানা যা নাকি, অথচ রোমাই যা নাকি, এখানে পা জানা। আর তারপরে গেল, তারপরে মনে করেন চরে আমাদের 4টা চর এক জায়গায়, নদী নেই এখানে, মনে করেন 71 চর। এই চরের মধ্যে মনে করেন যে বহু ছাত্র, মনে করেন 2-3 হাজার ছাত্র আছে হাই স্কুলের মধ্যে, মধ্যে। এর মধ্যে মনে করেন যে একটা হাই স্কুল আছে, কলেজ না, একটা হাই স্কুলে পুরান লেখাপড়া খায়, থানাত না নাকি, না রংপুর না রুমাই না নাকি, খুব সমস্যা আমাদের। সমস্যা এখন যদি একটা লোক যদি অসুখ পড়ে, তাহলে তো বড় ডাক্তার নাই, নিয়ে যা নাকি কুড়িগ্রাম, না চিলমারি, না রৌমারি, তাছাড়া তোর উপায় নাই, আমাদের চরের মধ্যে তো কোনো চিকিৎসা নাই। এই লোক আর নাই, পারলাম না, রুগীটা মারা গেল। আমি থানাটা যাবো, খরচ করবো, ওইখান থেকে মনে করেন বাচ্চা কাচ্চার ওষুধ আনবো, বাড়িতে খাওয়া খরচ করবো। হ্যাঁ, থানাটা আরো বিভিন্ন দরকার আছে, অফিস আদালত আছে, আমাদের এখানে কোন কলেজ নাই, বাচ্চা কাচ্চা ওইখানে থাকে, আমাদের খুব দুর্গতি অবস্থা। আমি একদিনে 7 দিন বা 10 দিনের খরচ করে নিয়ে আসা লাগে আমার একবারে, তো আরো মনে করেন 1 সপ্তাহ পরে যাব। শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে বঞ্চিত এই মানুষগুলো তাদের মৌলিক অধিকার পূরণে চায় নিশ্চয়তা, আর যেন কাউকে বিনা চিকিৎসায় ভুগতে না হয়, সেজন্য তারা চান স্বাস্থ্যসেবা পাওয়ার নিশ্চয়তা। আর প্রাইমারির গণ্ডি পেরিয়েও
যাতে তারা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে দাবিও তাদের। আমি প্রশাসন লোক ভালো একটা ডাক্তার এমপি বেশ ডাক্তার শহরের মধ্যে এলি বহু লোক সুবিধা হইতো আঙ্গুরি ডাক্তার একটা কলেজ অথচ ডাক্তার এইগুলো জিনিস আমাকে সুবিধা হলো না। মানে একটা বাচ্চার সকলে কুড়িগ্রাম জানাগে না থানা জানাগে রোমাই জানাগে এখানে 500 টাকা রিজার্ভ জানাগে উমরা 500 টাকা রিজার্ভ লোক জানাগে আমার এরকম সমস্যা। একটা লোক নিলে 500 টাকা রিজার্ভ দেয় থানা যেতে হয়, রোমারি 500 টাকা রিজার্ভ দেয় রোমাই যেতে হয়। নিজের ছোট লোক নাই তোকে কজনের আছে হাজারের মধ্যে একজনের লোক আছে নিজস্ব সময় মতো লোক হয় না। এই যে আজকে হারে জনের ছিল লোক হইলে আমরা বাড়িতে ফেরে ঘুরে গেতেছি। আমার দৃষ্টিতে আমাদের এই অষ্টিমের চরে একটা কলেজের আর 100 প্রয়োজন মানে আমরা ছেলেদেরকে তাও মনে করেন যে সিলমারি কর্তিমারি রৌমারি নিয়ে ওগুলা কলেজে দিবার পারি, মেয়েদেরকে তো দিতে পারি না, মেয়েদের তো যাতায়াত করতে পারে না। আর ওখানে মেয়ে তো অন্য বাড়িতে থোয়াও যায় না, খুবই কষ্ট আমাদের বুঝলেন। আর একটা হাই স্কুল ছাত্র তো আড়েই না, ওই কতগুলো বেকার বাড়িতে বসে থাকে, মানে ওই স্কুলে ভর্তি নেয় না, মানে অনেক ছাত্র হয়ে গেছে বুঝলেন। ওই এক হাই স্কুলে তো আর কাজ হয় না, আর একটা হাই স্কুলের তো দরকার। মাস্টার যে পরিমাণে না সেই পরিমাণে মাস্টার স্কুলে নাই কে, সেই জন্য ছাত্র ভর্তি কম করে বহু ছাত্র মনে করেন যে সিলমারি কর্তিমারি জায়গা ভর্তি করতেছে স্কুল বোঝাই নিব কি করে বস পারে জায়গা দিবার পারে না, জায়গায় নাই। তাহলে আর একটা স্কুলের প্রয়োজন আমাদের। অষ্টিমেশ্বর তো অনেক ছাত্র সবাই এখন শিক্ষার দিকে মন দিচ্ছে। বিভিন্ন দুর্যোগে তারা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা না থাকায় তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয়। বন্যার সময় তো আমাদের দুর্ভিক্ষ হয়ে যায়, মনে করেন হাট বাজারে যায় চিলমারি রৌমারি না যাওয়া পর্যন্ত আমার কোনো উপায় নাই। বন্যার সময় কি ঘরে কোনো বাড়ি কাজ না, ওই রাস্তা থাকে নাকি বসে রাস্তার মধ্যে আর ঘরের মধ্যে আর কোনো যাতায়াত কোনো করা যায় না, এরকম কষ্ট করে থাকি বন্যার মধ্যে আর কি। রান্না বান্না কাজ মনে করেন যে চুলা গোনা মাছা দিয়া ওই মাছার উপরে চুলা তুলি, চুলা ওই অবস্থায় রান দেয়া খাওয়াই। কোনো এক সন্ধ্যা তারপর 1 সন্ধ্যা রান 3 সন্ধ্যা খাই, সবসময় রান্না বাড়ি করতে পারে না। এনে কোনো আশা কেন্দ্র নাই, একটা আশা কেন্দ্র ছিল ভেঙে গেছে গা, কিছু টুকা অর্ধেখানে আছে অর্ধেখানে ভেঙে চলে গেছে গা, ঠিকঠাক করে নাই। একটা আশা কেন্দ্র আছে তো নদীতে পড়ে গেছে, ওটা মনে করেন ওটা নদীতে পড়েছে, অর্ধেকের বেশি নদীতে পড়ছে আর কিছু কানিতে আছে টানে। এখানে একটা আশা কেন্দ্র হইলে বন্যার সময় সুযোগ সুবিধা আমরা পাইতাম। এখানে খুব কষ্ট আছে চরের মধ্যে, আমরা বন্যার সময় খুব কষ্ট করে লাগে। দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনের ফলে পরিবেশের উপর যে প্রভাব আসে, যেমন বন্যা, ঝড়, খরা, জলোচ্ছ্বাস, এসবের ফলে চরাঞ্চলের জনজীবনে যে ক্ষয়ক্ষতি সাধিত হয় তার হাত থেকে বাঁচার জন্য প্রতিরোধমূলক বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাস্তবায়ন করে থাকে। এ সম্পর্কে বললেন একজন উন্নয়ন সহযোগী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, মনিটরিং অফিসার, কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট সাব প্রজেক্টের মনিটরিং অফিসার। RDRS বাংলাদেশ এটি বাস্তবায়ন করছে। এটি 3 বছরের প্রজেক্ট। আমাদের প্রজেক্টের লক্ষ্য হলো বন্যা কবলিত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের খাদ্য নিরাপত্তা ও ঘাত সহনশীল কমিউনিটি গড়ে তোলা। প্রকল্পের উদ্দেশ্য হলো জলবায়ুর ভিন্নতার বিরূপ প্রভাব সমূহে কমিউনিটির ঝুঁকি হ্রাস ও অভিযোজন ক্ষমতা শক্তিশালী করা। আর একটি উদ্দেশ্য আছে, সেটি হলো দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের জীবন মান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা। আমাদের এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন বাড়িঘর উঁচু করে দেওয়া, রাস্তা বাঁধ মেরামত করা, সোলার প্যানেল, তারপরে বিভিন্ন ধরনের ট্রেনিং, ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, জৈব সার যেটা, তারপরে আছে বন্ধু চুলা আছে, তারপরে আছে হলো মিষ্টি কুমড়া চাষ, এরপরে আছে আপনার বিভিন্ন ধরনের ধানের বীজ। আসলে আমাদের প্রজেক্টটা একদমই নতুন। আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করে মাত্র আমাদের প্রজেক্টের বয়স হলো মাত্র 5 মাস মতো, যার কারণে আমরা এখনো ওইভাবে আমরা বলতে পারবো না এই মুহূর্তে আমাদের সাকসেস কতটুকু। তবে আমরা আশাবাদী, কারণ এই যে কোনো প্রজেক্টেরই বেনিফিশিয়ারি সিলেকশন প্রসেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন। আমরা সেটা করে ফেলেছি এবং আমরা আশাবাদী যে প্রজেক্টটা সফল হবে এই অঞ্চলে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানালেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার, চিলমারী, কুড়িগ্রাম। আমি জানুয়ারি মাসের 15 তারিখে এখানে যোগদান করেছি। চিলমারী সম্বন্ধে আমার খুব বেশি একটা ধারণা না থাকলেও আমি এসে যতটুকু জেনেছি এখানে যে CLP চর জীবিকায়ন যে প্রকল্পগুলি আছে, এর মাধ্যমে চরের মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা বাড়ির
ভিটা উঁচু করে দিয়ে সেখানে আবাস উপযোগী ব্যবস্থা সহ স্যানিটেশনের বিষয়টি জোরদার করেছে। তাদের সেখানে যাতে করে কৃষি বান্ধব একটি পরিবেশ তৈরি হয়, সেখানে যেন কৃষিকাজের জন্য তারা যথেষ্ট জায়গা পায়, সেখানে গরু ছাগল পালন সহ অন্যান্য হোমস্টেড গার্ডেনিং যেটা আছে সেখানে কাজ করতে পারে, সে বিষয়ে কাজ করে যাচ্ছে। এই জন্যে RDRS পদক্ষেপ, তারপরে আরও অন্যান্য যে এনজিওগুলো আছে সেগুলো কাজ করে যাচ্ছে বলে আমি জানি। তো এতে করে আমাদের সরকারেরও সহযোগিতা আছে, একটা এনজিও পার্ট এবং একটা গভর্নমেন্ট পার্ট। গভর্নমেন্ট পার্টের মাধ্যমে আমরা এই জিনিসগুলো মনিটরিং করি, প্রশিক্ষণের জন্য বরাদ্দ আছে সেখানে আমরা বাস্তবায়ন করে থাকি। এনজিওরা বিভিন্ন দাতা সংস্থা যে টাকাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে কিনা সেটাও এই সরকারি যারা কর্মকর্তা ওখানে নিয়োজিত আছে তারা এটি মনিটরিং করেন। ওভারঅল যে জিনিসটি আছে CLPর মাধ্যমে চরের মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে কাজগুলো হচ্ছে, আমরা অবশ্যই মনে করি যে এটা আমাদের চরের জীবনযাত্রার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। রেডিও চিলমারি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় চরের মানুষের জীবনযাপন নিয়ে সাজানো বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবন ও জীবিকা। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে কমিউনিটি রেডিও রেডিও চিলমারি। শ্রোতা বন্ধুরা, এই চরাঞ্চলের মানুষগুলোর দুঃখ দুর্দশার শেষ নেই। তারা স্বাস্থ্যসেবার বিষয়ে সবচেয়ে বেশি অসহায়। এবারে শুনবেন স্বাস্থ্যসেবা বিষয়ক একটি নাটিকা। ও নদীরে তোর বুকেতে বসত করি আমরা চরবাসী, নাইকো দেশ নাইকো জাতি আমরা জনম দুঃখীর নদী, আমরা জনম দুঃখী। ভাগনা, ও ভাগনা, হ্যাঁ এই চরবাসী বানের সময় এত কষ্ট। মামু তুমি তো থাকো উচ্ছেদ, হ্যাঁ তাই মনে সুখে করো গান। আর বানের সময় চরবাসী বড় অসহায়। আমি হলাম চর প্রধান, আমার নাম গনি উসমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, তোমার কথাবার্তা শুনিয়ে মনে হয় তোমরা আমার এই চরের বন্ধু। ভালো, খুব ভালো। মানুষ তো মানুষের এই জন্য। তোমরা গুলে আমার এই চরত আইসেতে এই চরবাসী সবাই খুশি। খুব ভালো বুদ্ধি দিছে। মই আইসার সময় দেখি আসনু আলিম তার শিলের সরগে গেদাক নিয়া নাওচরি হাসপাতাল যাবার নাকছি। মোর ঘরত দিনখানি পোয়াতি বেটি, বানের সময় তার মেলা সমস্যা। পোয়াতির মাক কোনো চলো যাই, চরে আছে চর বান্ধব, যদি কোনো ভালো পরামর্শ পাই। এতে কোনো আসি দেখো চর প্রধান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বসির মিয়া। বসির মিয়া, ভালোই কাম করছি। তোমার ঘরত দিনখানি পোয়াতি বেডি, এটা জানা ভালো। আচ্ছা, এই বানের সময় দিনখানি পোয়াতি বেডির কি কি দরকার, এটা কি আমার জানা দরকার আছে না? হ্যাঁ আছে। আরে মামা ভাগ্নে হলো ও ছিলে সমস্যা জামার ওই সমাধানও তামার। প্রথমত এই দিনখানি পোয়াতি বেটি পুষ্টিকরেলা খাবার খেলে নাকবে, যেমন শাক সবজি, দুধ কলা, ডিম, মাছ আর গোস্ত। বাবারে, মুই তো হনু গরিব মানুষ। এই যে মাছ গোস্ত দুধ কলা ডিম এগুলো মুই কটে পাইম, কেমন করি পাইম? আরে পাওয়া যায় না, এই কথা কলে তো চলবে নাই। বানের আগত নানান রকমের শাক সবজি পাওয়া গেছিল, এলা বান আসিতে কিছুই পাওয়া যায় না। পাওয়া যায় না এই কথা কলে চলবে নাই বসিরের বউ। বানের সময়ও কোষ্টা শাক, কচু শাক, কলমু শাক পাওয়া যায়। ইয়াকে আনিয়ে বেশি বেশি করে খিলে লাগবে। কি পাওয়া যায় না বসির মিয়া? হ্যাঁ, তা তো পাওয়া যায়। ঠিক কথা কইছেন। আরো শোনো, এই দিনখানি বেটি, এই দিনখানি পোয়াতি বেটিক সময় মতো পরীক্ষা নিরীক্ষা করা নাকবে। হ্যাঁ, সময় মতো টিকে দেওয়া নাকবে। আয়রন বড়ি খেলে লাগবে, ভিটামিন বড়ি খেলে লাগবে। বাবারে, এই বানের সময় কড়ে পামো আয়রন বড়ি, কড়ে পামো ভিটামিন বড়ি, আর কাইমা দিবে আমাক টিকা। বানের সময় যদি টিকে দিবেন না পান, বানের পানি যখন নামি দেবে, তারপরে এই 5 থেকে 8 মাসের ভিতরে কমপক্ষে হলেও 2টা টিকে পূরণ করি না অনেক। কে আমরা যদি ওই স্বাস্থ্যকর্মী আপার সাথে যোগাযোগ করি, তাহলে এই পরামর্শগুলো আমাকে দিবেন না? 100 বার পরামর্শ দিবে। পরামর্শ দিবেন না মানে ডাক্তারি মতে যত সেবা আছে ওই স্বাস্থ্যকর্মী আপা বাড়ির যায় সেই সেবা প্রদান করবে। একবারে উচিত কথা বসির মিয়া। এলা থাকি তোমার দিনখানি পোয়াতি বেডিক
স্বাভাবিক খাওয়ার চাইতে বেশি বেশি করে খোয়া নেই, যাতে তোমার দিনখানি পোয়াতি বেডি আর তার পেটের বাচ্চা খুব ভালো থাকে। তাহলে এবার কোন তো তোমার এই দিনখানি পোয়াতি বেটি থাকার কি ব্যবস্থাটা করছেন? বাবারে, এই যে ঘরের চকি আছে না, ঘরের চকি আমরা উঁচিয়া করি পাচ্ছি। পানি যখন বেশি হয়ে যায়, হ্যাঁ ওইটা তো বড় ভয়। এই দিনখানি বেড়িটেক ধরি কঠে যাবো কঠে না যাবো, যদি এনা কয়া দিলেন হয় তখন আর কি করবেন? তোমার আশেপাশে যে উপজেলা হাসপাতাল আছে বানের আগের মধ্যে, তোমার এই দিনখানি পোয়াতি বেটি কই হাসপাতালের আশেপাশে যে সাগার বাড়ি আছে সেটা নিয়ে যা থুই আসবেন। কি বসির মিয়া, উপজেলা হাসপাতালের বলত তোমার কোনো সাগার বাড়ি নাই? আছে ভাইজেন, হাসপাতালে বগলত মোর বড় বোনের বাড়ি আছে। আচ্ছা, তাহলে এবার কোন এই বানের সময় তোমার এই দিনখানি বেটির হাগামতার ব্যবস্থাটা কি করছেন? বাবারে, ভালো পায়খানাটা তো বানের পানিতে তলে গেছে, এলা ঘর থেকে সরেয়া ধারাই দিয়ে ঘিরিয়ে পায়খানা বানাইছি। ওটের মধ্যে দিনখানি বেটি এই কলার ভুড়িয়া চড়ি যায় এই হাগামতা করি আইছি। এটা ঠিক করেন নাই, কারণ বানের সময় খোলা জায়গায় হাগামতা করলে বানের পানিগুলো নষ্ট হয়, ময়লা আবর্জনা তো আছেই। আরে খোলা জায়গায় হাগামতা করা মানে অসুখ বিসুখ ডাকে আনা। কি অসুখ বাবাজি? এই যেমন ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, হ্যাঁ, সর্দি জ্বর, বিভিন্ন অসুখ হয়। এই জন্য কই এই রুগীর হাগামতা করার জন্য শহরের মধ্যে প্লাস্টিকের ভাণ্ড পাওয়া যায়, খুব বেশি দাম নয়, এই 25 থেকে 30 টাকার দাম হবে। কিনবেন বাবার নান? এই প্লাস্টিকের ভাণ্ড কিনে আনি রাখবেন, হাগামতা ইয়ের মধ্যে করিয়ে এই যে উঁচু জায়গায় যে পায়খানা তলায় নাই সেটা ঢালি প্রচুর পানি দিবেন, আর এই ভাণ্ডটা ভালো করে সাবান দিয়ে টিউবওয়েলের পানির মধ্যে পরিষ্কার করে আনি থুবেন। এটা বারবার ব্যবহার করা যাবে, আর কেনা লাগবেন না। এই কাম খালি তোমরা একলাই করলে চলবেন না বসির মিয়া, এই কাম তোমরা এই গ্রামের সবাই মিলে এই কামগুলি করা নিবে। কি করবেন না? তাহলে এবার শোনো, এই দিনখানি পোয়াতি বেটি 5টা বিপদ চিহ্ন আছে। 5টা? হ্যাঁ। এক নাম্বার হলো খুব বেশি রক্ত ভাঙলে, 1 নাম্বার। হ্যাঁ। 2 নাম্বার হলো খুব বেশি মাথা বিশেলে আর চোখে ঝাপসা দেখলে। 3 নাম্বার হলো খুব বেশি স্বাভাবিক জ্বরের থাকি বেশি বেশি জ্বর থাকলে। 4 নাম্বার হলো হাত পাও শরীর খেচাখেচি করলে, মানে ওই কুকরা বেকরা হয়ে আসলে খিসুনি খিসুনি। 5 নাম্বার হলো এই যে প্রসব ব্যথা ওঠার পর 10 থেকে 12 ঘন্টার ভিতরে প্রসব না হলে বা প্রসবের আগে মাথা ছাড়া হাত পা যে কোনো অঙ্গ বাইর হলে, তাহলে এই 5টা বিপদ চিহ্নে যে কোনো একটা দেখা দিলে, দিন হোক রাত হোক ঝড় হোক তুফান হোক, দেরি না করি এই দিনখানি পোয়াতি বেটিক নিয়ে তাড়াতাড়ি করি উপজেলা হাসপাতালে যাবেন। কটে যাবেন? উপজেলা হাসপাতালে। সকাল গড়িয়ে সন্ধ্যা, সারাদিনের পরিশ্রমী মানুষগুলো সূর্যাস্তের সাথে সাথে বসে পড়ে গল্প গুজবে, হাসি ঠাট্টা আর গানে গানে মেতে ওঠে, ভুলে যায় সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের কথা। শ্রোতা বন্ধুরা, আসুন শুনি চরের মানুষের কণ্ঠে একটি গান। গানটি গেয়েছেন নয়ারহাট ইউনিয়নের নুরুজ্জামান বয়াতি। ওরে হাওয়ার পাখি ঘরে থুয়া বাইরে তালা লাগাইছে, ওরে হাওয়ার পাখি ঘরে থুয়া বাইরে তালা লাগাইছে, হাওয়ার পাখি ঘরে থুয়া বাইরে তালা লাগাইছে, জুগলি পাখি উইরা যাইতে পাখা মেলাছে, জুগলি পাখি যাইতে পাখা মেলাছে, ওরে হাওয়ার পাখি করে তুয়া বাইরে তালা লাগাইছে, হাওয়ার পাখি করে তুয়া বাইরে তালা লাগাইছে, তুমি পাখি উইরা যাইতে পাখা মেলাছে, তুমি পাখি উইরা যাইতে পাখা দেখিতে সুন্দর অতি মনোহর, ভালো পায় না থাকতে চায় না মাটির পিঞ্জর, দেখিতে সুন্দর অতি মনোহর, ভালো পায় না থাকতে চায় না মাটির পিঞ্জর, আপন
পায়াছে তবু পাখি দেয় জ্বালাতন কোন মন্ত্র না পায়াছে জুলি পাখি উইরা যাইতে পাখা মেলাছে জুলি পাখি উইরা যাইতে পাখা মেলাছে করে হাওয়ার পাখি করে তুইয়া বাইরে তালা লাগাইছে হাওয়ার পাখি করে তুইয়া বাইরে তালা লাগাইছে জুলি পাখি উইরা যাইতে পাখা মেলাছে জুলি পাখি উইরা যাইতে পাখা মেলাছে পাখি নিত্যি আসে যায় মিশিয়া হাওয়ায় ঘরে রয় না কথা কয় না সব দরে শোনা যায় পাখি নিত্যি আসে যায় মিশিয়া হাওয়ায় ঘরে রয় না কথা কয় না সব দরে শোনা যায় কোন দিন যাবে আর আসবে না সেই জন্যতে কাঁদতেছে কোন দিন যাবে আর আসবে না সেই জন্যতে কাঁদতেছে কোন দিন যাবে আর আসবে না সেই জন্যতে কাঁদতেছে জুলি পাখি উইরা যাইতে পাখা মেলাছে ঘরের পাখি করে হাওয়ার পাখি করে তুইয়া বাইরে তালা লাগাইছে হাওয়ার পাখি করে তুইয়া বাইরে তালা লাগাইছে তুমি পাখি উইরা যাইতে পাখা মেলাছে তুমি পাখি উইরা যাইতে পাখা মেলাছে প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় চরের মানুষের জীবনযাপন নিয়ে সাজানো বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবন ও জীবিকা। আর এই অনুষ্ঠানের সার্বিক সহায়তা দিচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC, সৌজন্যে কমিউনিটি রেডিও রেডিও চিলমারি। এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমরা দুজন, আমি পলাশ, আমি ফারজিনা। আজ আর নয়, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। চরের মানুষের জীবনযাপন নিয়ে সাজানো ম্যাগাজিন অনুষ্ঠান জীবন ও জীবিকা এখানেই শেষ হলো।